বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রবীন্দ্র কাচারি বাড়ি শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে। বাংলাদেশে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে কয়টি জায়গা রয়েছে এটি একটি অন্যতম। চলুন আমরা তা ঘুরে ঘুরে দেখি। সিরাজগঞ্জ জেলা শহরটি খুবই প্রসিদ্ধ এবং সমৃদ্ধ একটি জেলা। এখানে রয়েছে বানারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়, 1869 সালে প্রতিষ্ঠিত। 1869 সালের শিক্ষা প্রতিষ্ঠান এই জেলা শহরে রয়েছে। এর থেকে বোঝা যায় সিরাজগঞ্জ শিক্ষা দীক্ষায় কতটা উন্নত ছিল সে ব্রিটিশ সময়কাল থেকে। আমরা দেখছি বানারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়। এটি সিরাজগঞ্জ জেলা শহরের একটি ব্যস্ততম সড়ক। আমরা সেই সড়ক ধরেই সকালের সময় রিক্সা ভ্রমণ করছি। সিরাজগঞ্জ সরকারি কলেজ, ইসলামিয়া সরকারি কলেজ নামে যেটি পরিচিত, 1921 খ্রিস্টাব্দে এই কলেজটি প্রতিষ্ঠিত। তার মানে আমরা বুঝতে পারছি যে ঢাকা ইউনিভার্সিটি 1921 সালে প্রতিষ্ঠিত, এই ইসলামী সরকারি কলেজটি সে সমসাময়িক। এটি কলেজের একটি মাঠ। আমরা দেখছি একটি বালিকা বিদ্যালয়, এটিও খুব প্রাচীন একটি বালিকা বিদ্যালয়। আমরা চলে এসেছি উল্লাপাড়া উপজেলা শহর, একটু ঘুরে দেখব। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয়, উপজেলা সমবায় অফিসারের কার্যালয়, এটি একটি পুরনো ভবন। অনেক পুরনো, আমরা দেখার চেষ্টা করছি আসলে কতটা পুরনো এই ভবনটি। উপজেলা পরিষদ উল্লাপাড়া ভেতরের অংশ। আমরা উল্লাপাড়া থেকে শাহজাদপুর যাব, সেই কারণে আমরা গাড়িতে উঠেছি সেই উদ্দেশ্য নিয়েই। বাজারের ভিতর ব্যস্ত রাস্তা, কিছুটা যানজটও পরিলক্ষিত হচ্ছে। আমরা অপেক্ষা করছি গাড়িতে, যাত্রী ওঠানামা করছে, আবার কেউ কেউ ব্যস্ততার তাগিদেই ছুটে চলছে। বাংলাদেশের রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত তিনটি খুবই বিখ্যাত অঞ্চল রয়েছে: নওগাঁর পতিশর, সিরাজগঞ্জের শাহজাদপুর, কুষ্টিয়ার শিলাইদহ। আমরা শাহজাদপুর সদরে চলে এসেছি। এটি একটি সিনেমা হল সদরের, সেটা একটু দেখছি। হলটি এখনো চালু রয়েছে। খেরের পাড়া, গ্রাম্য পরিবেশ। এই শাহজাদপুরে 1840 সালে নিলামে জমিদারি খরিদ করেন কবির পিতামহ প্রিন্স দেবেন্দ্রনাথ ঠাকুর।
1860 সালে ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ এখানে জমিদারি পান। একটি ব্যস্ততম রাস্তা, আমরা এই রাস্তাটি ট্রানজিট হিসেবে ব্যবহার করব। শাহজাদপুরের এটি একটি রবি ঠাকুরের ভাস্কর্য। এই ছোট রাস্তাটি ধরেই আমরা পৌঁছে যাব কাচারি বাড়িতে। এটি কাচারি বাড়ির সদর গেট। এখান থেকেই টিকিট কেটে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। আমরা টিকিট কেটে ফেলেছি। টিকিটের মূল্য 30 টাকা। সামনে দেখা যাচ্ছে সাইদুল ইসলাম পলাশ স্যারকে। আমরা ভেতরে চলে যাচ্ছি। এটি একটি অডিটোরিয়াম। এটি ভেতরের অংশ। আমরা যেই ভবনটি দেখতে পাচ্ছি, এই ভবনটি হলো মূল জাদুঘর, যেটি এখন জাদুঘরে রূপান্তর করা হয়েছে। 1842 সালে রবি ঠাকুরের ভ্রাতা প্রিন্স দ্বারকানাথ ইংরেজদের কাছ থেকে এখানে জমিদারি পাওয়ার পর এই বাড়িটি নির্মাণ করেন। রবি ঠাকুরদের পারিবারিক এই ভবনটি আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। কত পুরনো সে ভবন, এখনো কত অক্ষত। কবি এখানকার জমিদারি প্রাপ্ত হন। কবি 1890 সালে প্রথম এই বাড়িতে আসেন। রবীন্দ্র স্মৃতি জাদুঘর। আমরা দোতলায় উঠছি বাড়িটির। যদিও ভিতরে ক্যামেরা ব্যবহার করা নিষেধ, তাই আমরা তেমন কিছুই ভিডিও করতে পারলাম না। এটি একটি সিঁড়ি দোতলা ওঠার। কত সুন্দর সেই সিঁড়িটি আমরা বুঝতেছি। এই যে ভিতরের অংশ। এই বাড়িটি দেশ স্বাধীন হওয়ার পর এখানে জাদুঘর নির্মাণের জন্য সরকার পরিকল্পনা করেন। 1901 সাল পর্যন্ত কবি এখানে জমিদারি পরিচালনা করেন। কবি এই বাড়িতে বসে রচনা করেন বিখ্যাত গ্রন্থ সোনার তরী, বৈষ্ণব কবিতা, দুটি পাখি, আকাশের চাঁদ, পুরস্কার, হৃদয়, যমুনা, চিত্রা, চৈতালি। কবি 1890 থেকে 1896 মোট 7 বার এই স্থানে অবস্থান করেন। জাদুঘরের প্রথম ও দ্বিতীয় তলায় 16টি কক্ষ রয়েছে। আমরা অডিটোরিয়ামের পাশ দিয়ে একটু ভিতরে চলে যাচ্ছি দেখার জন্য। বিভিন্ন পুরনো গাছালিতে পরিপূর্ণ এটা অডিটোরিয়াম। আমার ডান পাশে এখানে পর্যটকদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। রবি ঠাকুর যখন পূর্ব বাংলায় আসতেন, এখান থেকে নৌপথে প্রতিশ্বর এবং শিলাইদহে যাতায়াত করতেন। এটি অডিটোরিয়াম, রবীন্দ্র কাচারি মিলনায়তন। এখানে বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করা হয়ে থাকে। জাদুঘরের ভবনটি মূলত এই ভবনটিকেই দর্শকদের দেখার জন্য আকর্ষণীয়ভাবে গড়ে তোলা হয়েছে। এই ভবনটিতেই রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, যেটির জন্য 1913 সালে নোবেল পান, সেটির কিছু অংশ রচনা করেন। জাদুঘরটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ব্যবহার্য জিনিস, ছবি এবং কবির পারিবারিক বিভিন্ন সামগ্রী দিয়ে গড়ে তোলা হয়েছে। ছুটির দিন ব্যতীত যে কোনো দর্শক এখানে এসে এই জাদুঘরটি দেখতে পারেন। আমরা ভিতরের অংশ দেখছি ঘুরে। আমরা জাদুঘর থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে এসেছি। এবার আমাদের গন্তব্য অন্য কোথাও। দেখছি রবীন্দ্র ঠাকুরের সেই ভাস্কর্যটি, যেটি শাহজাদপুরের মোড়ে তৈরি করা হয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি রক্ষার্থে।
তো আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভ্রমণে।